সিসিটিভি ফুটেজে নিশার ডাকাতি দেখে চিনতে পারবে উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জিৎ যে কোনো বাহানায় নিশাকে বাড়ি থেকে বার করতে চায়, যাতে বাড়িটা ফাঁকা থাকে আর উজি সেই সময়ে এসে বাড়িটা সার্চ করতে পারে। ঠিক এমনটাই প্ল্যান করেছে জিৎ বসু, আর ফোন করে উজিকে বলে দেয়, আমি নিশাকে নিয়ে বাইরে যাচ্ছি, আর আপনি সেই সময়টায় বাড়িতে এসে ভালো মতন সার্চ করে দেখুন যে টাকা পয়সা রেখেছে কিনা বাড়িতে কিছু। এরপরে উজি বলে, ঠিক আছে স্যার, আপনি যেমন যেমন বলছেন ঠিক তেমন তেমনই হবে। টাকা পাওয়া না গেলে সবথেকে বেশি খুশি হয়তো আমিই হব। এরপর জিৎ বলে, দেখো সময় খুব কম, যা করবে তাড়াতাড়ি করবে। এই বলেই ফোনটা কেটে দেয়। আর নিশাকে বলে, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন, যান, তৈরি হয়ে নিন, আজকে তো আমরা শপিং করব, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, অনেক কাজ আছে, যান যান, তাড়াতাড়ি যান, রেডি হয়ে নিন। তখনই নিশা মনে মনে ভাবে, নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে, না হলে এইভাবে হুট করে এসে তো উনি আমাকে কোথাও নিয়ে যেতে চাইবেন না। ব্যাপারটা যে ঠিক কী হচ্ছে সেটাই আমি বুঝে উঠতে পারছি না, সবটাই মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। এর মাঝখানেই উজি ভাবে যাবে দিদির বাড়িতে আর গিয়ে সার্চ করবে। তখনই চলে এসেছে কাকিমণি নিহারিকা আর বলে, শোনো, তোমাকে এখন 3 দিন কোথাও বেরোতে বারণ করেছে দিদি, তোমাকে না, বাড়ির অনেককেই। কারণ তুমি তো খুব ভালো মতনই জানো ঋষি এখন বাড়িতে নেই, ও 3 দিন পরে ফিরবে, তাই এখন এই বাড়ি থেকে কাউকে বেরোনো চলবে না। এটা শোনার পর উজি ভাবে, যা, তাহলে আমি গিয়ে সার্চ করব কি করে, কি যে করি সেটাই বুঝে উঠতে পারছি না। এর মাঝখানেই শোভাদেবী সবার জন্য খাবার বাড়ছিল, কিন্তু উজি সাহস করে ব্যাগ নিয়ে নিচে যায় আর বলে সে তার দিদির কাছে যেতে চায়। এরপরে শোভাদেবী বলে, তুমি আবার এখন ওই বাড়িতে যাবে কেন? আমি তো বলেছিলাম যে 3 দিন এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। এরপরে উজি বলে, মা, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমাকে জিৎ বসু স্যার ফোন করেছিলেন আর বললেন দিদির সাথে কথা বলে বিয়ের একটা ডেট ফিক্সড করতে, আর তিনি লেট করতে চাইছেন না, সেই ব্যাপারেই এই বাড়িতে কথা হবে, তাই ওকে ডেকে নিয়ে আসি। নিহারিকা বলে, তাতে ডাকতে যাওয়ার কি আছে, ফোনে করে বলে দাও। এরপরেই উজি বলে, না, ফোন করলে আমার দিদি হয়তো এই বাড়িতে নাও আসতে পারে, আমি যদি গিয়ে নিয়ে আসি তাহলে কি খুব অসুবিধা হবে মা? শোভাদেবী বলে, আরে না না, খুব একটা অসুবিধা হবেই না, তুমি যাও, গিয়ে নিয়ে এসো, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি তোমার জন্য বাড়িতে অপেক্ষা করব। উজি তখন বলে, ঠিক আছে, আমি চলে আসবো, বেশি সময় লাগবে না। এর মাঝখানেই উজি তো পৌঁছে গেছে নিজের দিদির বাড়িতে, সেখানে গিয়ে সার্চ করতে শুরু করে। কিছুক্ষণ সার্চ করার পর মাথায় আসে কিচেন ক্যাবিনেটের কাছে যতবারই উজি যাচ্ছিল ততবারই সরিয়ে দিচ্ছিল নিশা, তাহলে থাকলেও সেখানে কিছুই থাকতে পারে। তখনই উল্টো দিকে বারবার করে নিশা ভানুকে মেসেজ করে বলে দেয়, উজি ওই বাড়িতে একা আছে, আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল ঘটবে, উজি ওই বাড়িতে আসবেই। আর তখনই ভানু বুঝে যায় তাকে ঠিক কী করতে হবে। এরপর টাকা খুঁজতে খুঁজতে উজি পৌঁছে যায় বাড়িতে, আর সেখানে গিয়ে যথারীতি দেখে কিচেন ক্যাবিনেটের কাছে গিয়ে টাকা রয়েছে, আর সেই টাকাগুলোর নাম্বার মেলাতে শুরু করে। তখনই ভানু এসে উজির মাথার পিছনে এমন জোরে আঘাত করে যে উজি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ভানু তখন মনে মনে ভাবে, সরি রে উজি, আমার কিছু করার ছিল না, কি করতাম বল, নিজেদেরকে বাঁচাতে হলে এইটুকু কাজ তো আমাকে করতেই হতো। অজ্ঞান হয়ে গেছে উজি। উজিকে বারবার করে মেসেজ করতে থাকে জিৎ বসু, আর জিজ্ঞেস করে ওইদিকে কতদূর কি হলো, কিন্তু কোনো রিপ্লাই পায় না। নিশাও ভাবে ভানু ওইদিকে ঠিক কতদূর কি করতে পারলো। এরপরেই জিৎ বসু ভাবে, এতবার করে ফোন করলাম, মেসেজ করলাম, কোনো রিপ্লাই পাচ্ছি না, সব ঠিক আছে তো? এর মাঝখানেই ঐশী চলে গেছে দুর্জয়ের বাড়িতে। দুর্জয় তখন ফোনে কথা বলছিল ঋষির ব্যাপারে, যে ঋষিকে সে দেখে নেবে, আর এটা শুনে নিয়েছিল ঐশী, আর বলে, মেশো, তুমি কার সাথে কথা বলছিলে আমার ভাইকে নিয়ে? না না মেশো, দেখো, ঋষিকে আমি ভাই বলে ডাকি, আর আমার ভাই, নিজের ভাই, ওর যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু নিজেকে কখনো ক্ষমা করব না, আর সাথে তোমাকেও নয়, কারণ তোমার মতন একজন ক্রিমিনালের সাথে আমি এমনি এমনি হাত মেলাইনি। ঋষির সাথে আমার ব্যবসায়িক শত্রুতা আছে, কিন্তু ও আমার ভাই দিনের শেষে, তাই ওর কোনো ক্ষতি আমি কোনোভাবেই হতে দিতে পারি না। সত্যি করে বলো তো, তুমি ঠিক কী করতে চাইছিলে? দুর্জয় বলে, বাবা ঐশী, তুমি আমার ওপর একটু ভরসা রাখো, বিশ্বাস রাখো, এইভাবে বললে কি করে হবে?
আমি কিছুই করছি না। ঐশী বলে, মেশো তুমি কিন্তু আমার ভাইয়ের কোনো ক্ষতি করবে না। তোমার যত যা কিছু আছে সব কিছু আমার সাথে বলে একদম সলভ করে নাও। এরপরে পুরো বিষয়টা খুলে বলে যে আমাকে ওই বাড়ি থেকে গয়নার বিজনেসের জন্য আর কোনো টাকা পয়সা দিতে চাইছে না, কিন্তু বলেছে নতুন কোনো বিজনেস যদি আমি শুরু করি তাহলে আমাকে টাকা দেবে। কিন্তু আমার বিজনেস তো একটাই, কি করব বুঝতে পারছি না। দুর্জয় বলে, তাহলে তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের সব থেকে প্রফিটেবল বিজনেস এই কনস্ট্রাকশনের বিজনেসে ঢুকে পড়ো। আর তাছাড়া তোমার তো যথেষ্ট ট্যালেন্ট আছে, তুমি এই বিজনেসটাই ভালো করে করতে পারবে। ঋষি কিন্তু এই কনস্ট্রাকশনের কাজ থেকেই সব থেকে বেশি পয়সা কামিয়েছে। এরপরেই ঐশী বলে, কিন্তু আমাকে কি এই কনস্ট্রাকশনের বিজনেসে নেবে? সেটাই তো সব থেকে বড় ব্যাপার। দুর্জয় বলে, আরে নেবে না কেন? তুমি বললে নিশ্চয়ই নেবে, চেষ্টা করেই দেখো না কি হয়। ঐশী কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। এর মাঝখানেই জিৎ আর নিশা দুজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে। বারবার করে মেনু কার্ড দেখতে গিয়ে আবার উজিকে মেসেজ করে জিৎ বসু, কিন্তু কোনো রকমের কোনো উত্তরই পায় না। ভাবে কোনোভাবেই তো কোনো উত্তর আসছে না। কি করব, এতক্ষণ ধরে আর কতক্ষণ আটকে রাখবো নিশাকে? এদিকে নিশাও ভাবে ওইদিকে কি খবর, ভানু তো কিছুই জানালো না। এরপর জিৎ বসু বলে, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো, আর আমি অপেক্ষা করতে পারছি না। আর এটা শুনে তখনই ঐশী বলে, অন্যদিকে তখনই নিশা বলে, যা তো যাই হয়ে যাক না কেন, আমি কোনোভাবেই এই জিৎ বসুকে বিয়ে করব না। আর ঐশী তখন দুর্জয়কে অন্যদিকে বলে যে ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, আমার বিজনেস আর তোমার এই সমস্ত পরামর্শ যেন এটুকুই থাকে, এর বেশি কোনো ক্ষতি করতে কিন্তু এগিয়েও না মেশো, তাহলে কাজটা ভালো হবে না। উজির জ্ঞান ফিরে আসতে উজি সবটা বুঝতে পারে। তারপর ঠিক করে তদন্ত করবে বলে এই কেসটাই ঠিক করেছে, আর দিদিকে যেভাবেই হোক না কেন প্রমাণ সমেত ধরবে।